শহরগুলো বদলে যাচ্ছে, এর মধ্যে কিছু বদল মানুষের ইচ্ছাধীন, আবার কিছু জলবায়ু পরিবর্তনের ফলে বাধ্যতামূলকভাবে বদল হচ্ছে, যা এই শহরগুলোকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে। আচ্ছা, শহরগুলোকে আরও পরিবেশ বান্ধব করে তোলবার জন্যে কি কি সুযোগ রয়েছে, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তা নিয়েই কথা বলবো। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি দেবী সাহা। আজকের পর্বে রয়েছে ভারতে ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। আমরা আজ তামিলনাড়ুতে যাব, যেখানে একটি কোম্পানি পুনর্ব্যবহারের মাধ্যমে ই বর্জ্যের ঠিকঠাক নিষ্পত্তি ঘটাচ্ছে বলা যায়। এছাড়াও আমরা যাব ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের প্রাবল্য বেড়ে গিয়েছে এবং বৃষ্টিপাত অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজধানীর সুরক্ষায় শহরটির নকশা নতুন করে তৈরি হচ্ছে। তবে প্রথমে আমরা যাব ভারতবর্ষের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর সাঁচিতে, যাকে ভারতের প্রথম সৌর শহর বলা যেতে পারে। সরকারি এবং বেসরকারি এই দুইয়েরই অংশীদারি রয়েছে এমন একটি প্রকল্পের মাধ্যমে শহরটির যাবতীয় বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে সৌরশক্তি। মধ্যপ্রদেশের সাঁচি বৌদ্ধ স্তূপের কারণে বিখ্যাত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে শিরোপা পেয়েছে। কিন্তু এখন সাঁচি আরও একটি কারণে বিখ্যাত। এটি ভারতের প্রথম সৌর শহর। সাঁচির সমস্ত বিদ্যুৎ একটি ৩ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। এজন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ২০ লক্ষ ইউরো খরচ হয়েছে। এছাড়া এই শহরে সৌরচালিত চার্জিং কেন্দ্র, জলের কেন্দ্র, সৌরচালিত রাস্তার আলো ও ছাদে থাকা প্রায় ১২টা সৌরচালিত ব্যবস্থা আছে। এরকমই একটি ব্যবস্থা বসানো হচ্ছে রাতারাম সারাটের ছাদে। তিনি অবসরপ্রাপ্ত। আমায় বলা হয়েছে এটা দৈনিক ৩ কিলোওয়াট অর্থাৎ প্রায় ১৫ ইউনিট বিদ্যুৎ তৈরি করবে। আমি মাত্র ৫ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি। আমি ভাবলাম বাকিটা কেন্দ্রীয় গ্রিডকে দিয়ে দেবো এবং খরচের কিছুটা ফেরত পাবো। তিনি মাসে ৬ ইউরো অর্থাৎ ৫০০ টাকা সঞ্চয় করেন। তার বিদ্যুতের বিল অর্ধেক হয়েছে। এই সৌর শহর প্রকল্প সরকারি ও বেসরকারি উদ্যোগে গঠিত। এটি প্রতি বছর প্রায় ১৪,০০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাবে। সাঁচির সরকারি বাড়িগুলোতে ৮,০০০ জন থাকেন এবং সেখানে ছাদে সৌর প্যানেল আছে। এর তুলনায় অন্যান্য রাজ্যগুলো পিছিয়ে রয়েছে। In a big state like Uttar Pradesh, they installed rooftop solar capacity in 2022 was only about 260 megawatts against a target of 4,300 megawatts by 2020. Even though we do have subsidies and incentives available, say under the National Solar Program, but targeting those in the right manner and investing in raising the consumer awareness levels and making them understand the benefits of going for a particular solution is something that is key. বিশেষভাবে তৈরি সৌরশহর সাঁচি একটি উদাহরণ। পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে পথ প্রদর্শক। কিন্তু সাধারণ মানুষজনকে সৌরশক্তি নিয়ে আরো জানতে হবে। রাতারাম সারাটো এ নিয়ে জানতে চান। আমাদের অন্তত এটা জানানো দরকার এটা কিভাবে পরিষ্কার রাখতে হবে। আমাদের জল দিয়ে এগুলো পরিষ্কার করার কথা, কিন্তু সেটা কিভাবে ও কখন করতে হবে তা আমাদের বলা হয়নি। দেখুন এর উপরে কত ধুলো জমে। ২ বছর আগে সরকার সৌর শহর প্রকল্পের সঙ্গে একটি শিক্ষামূলক প্রকল্প নিয়েছিল। জনগণকে বিদ্যুৎ বাঁচানোর গুরুত্ব, পুনর্নবীকরণযোগ্য শক্তির ভূমিকা ও তাদের অর্থনৈতিক লাভের কথা বোঝানো হয়েছিল। ভেবেছিলাম সবাইকে জানানো দরকার কিভাবে নিজেদের বিদ্যুতের খরচ কমানো যায়। এমন যন্ত্রপাতি যদি ব্যবহার করা যায়, এমন কোনো বাড়ির নকশা যদি তৈরি করা যায় যাতে শক্তির খরচ সবথেকে কম হয়। পিএইচডি ছাত্র বিকাশ তোমর অবকাশে দোকানও চালান। এই প্রকল্পে শামিল হন তিনি। কিন্তু অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় লোকজনের কাছে ভালোভাবে পৌঁছানো যাবে না বলে মনে করেন তিনি। এটা সহজ হলেও প্রক্রিয়াটা অনলাইন। কিছু মানুষ অসুবিধার মুখোমুখি হয়েছেন। অনলাইন পদ্ধতিতে অনেকে আজকাল পরিচিত হলেও গ্রামাঞ্চলের মানুষজন তেমনটা নন। এটি অফলাইন হলে আরো অনেক মানুষ এর আওতায় আসতেন।
মানুষকে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যাপারে জানানো, তাদের অভ্যাস বদলানো এবং সাঁচির আকারের একটা শহরের রূপান্তর রাতারাতি হতে পারে না। বিহারীলাল সেন একটি সৌরচালিত 3 চাকার গাড়ি চালান। তার জন্য বিদ্যুৎ চালিত গাড়ি খুবই কাজের, কারণ এতে খরচ বাঁচে। এখানে লাভ প্রায় 50%। সৌরচালিত এই ব্যাটারিগুলো ডিজেলের তুলনায় অনেক দক্ষ। ডিজেল কি খপত ज़्यादा होती है। সাঁচিতে জুলাই মাসে 2টি সৌরচালিত চার্জিং কেন্দ্র তৈরি করা হয়েছে। আপাতত এই চার্জিং পরিকাঠামো প্রাথমিক স্তরেই রয়েছে এবং খুব অল্প মানুষই বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার করছেন। কিন্তু বিশেষজ্ঞরা সমস্যাগুলো বুঝছেন এবং বৃহত্তর ক্ষেত্রের কথা মাথায় রাখছেন। Any transition, of course, will not be a linear process. কোনো পরিবর্তনই সরলরৈখিক পদ্ধতি নয়। ভারতের মতো বিশাল দেশে আপনি যেমন বললেন, সেভাবে প্রতি পদক্ষেপে এই দেশের নানা অঞ্চল, রাজ্য, অংশ, ভিন্ন গতিতে পরিবর্তিত হবে। শক্তি ক্ষেত্রের পরিবর্তন তুলনামূলক পূর্বস্থলে হলেও যাতায়াত ও শিল্পের পরিবেশ বান্ধব পরিবর্তন the mobility and the industrial sustainability transition is still unfolding. সাঁচিতে সকলেই আশাবাদী। সৌর শহর আখ্যা পাওয়ার পরে অর্থনীতির সমস্ত ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থামিয়ে শূন্য নির্গমনের শহর হওয়ার লক্ষ্য নিয়েছে। এর প্রাথমিক পদক্ষেপ হলো একটি 5 মেগাওয়াট সৌরশক্তি কেন্দ্র, যা মূলত কৃষিক্ষেত্রকে বিদ্যুৎ যোগাবে। আমরা শুধু বর্তমান ব্যয়ে সমগ্র কৃষিক্ষেত্রের ব্যয়কে প্রতিস্থাপিত করতে চাই, কারণ ভবিষ্যতে আমরা শূন্য নির্গমনের একটা শহর হতে চাই। আমরা শুধু সৌর শহর তকমাতেই খুশি না, আমরা পৃথিবীর প্রথম শূন্য নির্গমনের শহর হতে চাই। দেশের প্রথম সৌর শহর হিসেবে সাঁচি ভারতের অন্যান্য এলাকাকে পথ দেখাচ্ছে এবং সমস্যাগুলো তুলে ধরছে। তবে বড় শহরের ক্ষেত্রে এই প্রকল্পের কাজ খুব সহজ হবে না, এটাও সত্যি। রঙিন সব বাড়ি, সুন্দর দুর্গ, সবুজ বাগান, নীল জল, আচ্ছা এই সব মাথায় ঘুরলে কোন শহরের ছবি আপনার চোখে ভাসে? আপনি যদি ইন্টারনেটে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ছবি দেখেন, তাহলে দেখবেন এই শহরের সঙ্গে এই সব কিছু মিলে যাচ্ছে। কি সুন্দর নিখুঁত একটা শহর, তাই না? তাহলে এই শহরে কেউ কিছু বদল করতে চাইবে কেন? চলুন দেখে নিই। 2রা জুলাই 2011 সালে কোপেনহাগেন এরকম দেখতে ছিল। 1000 বছরে একবার হওয়া সেই মেঘ ভাঙা বৃষ্টির জমা জলে মরা ইঁদুর ভাসতে দেখা গিয়েছিল। এর ফলে 1/4 সাফাই কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং রক্তের সংক্রমণে একজন মারাও যান। কিন্তু তা এখানেই থামেনি। গত 6 বছরের মধ্যে 4 বছরে এই শহরে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যা এখানকার প্রথাগত নিষ্কাশন ব্যবস্থা সামলাতে পারছে না। সারা পৃথিবী থেকে এরকম খবর আসছে। অবস্থা ক্রমই খারাপ হচ্ছে। কোপেনহাগেন বিশ্বের বেশ কিছু শহরকে নতুনভাবে পরিকল্পনা করতে নেতৃত্ব দিচ্ছে। এর কারণ পরিবেশ পরিবর্তনের ফলে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং তা আন্দাজ করা কঠিন হয়ে যাচ্ছে। খেলার মাঠকে বন্যার উপযোগী নকশায় গড়ে তোলার মতো কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে তারা। আমি কোপেনহাগেনের কেন্দ্রে গিয়ে দেখলাম কিভাবে এরকম বড় একটা শহরকে বন্যা থেকে রক্ষা করা যায়। আমি যদি 5 বছর আগে এখানে থাকতাম, এই গাছটাকে দেখতে পেতাম না। এখানে হয়তো ট্রাফিক জ্যামে একটা এসইউভিকে আটকে থাকতে দেখতাম। এই এলাকা কোপেনহাগেনের 250টা এলাকার একটা, যাদের মেক ওভারের জন্য বাছাই করা হয়েছে। এটা ব্যস্ত এলাকা ছিল, সেটা এখন শহরের মাঝের গাছে ঢাকা জায়গা। 2011 সালের বিধ্বংসী বন্যার পর কোপেনহাগেনকে আগামী 100 বছরের জন্য একটা বিরাট স্পঞ্জে পরিণত করার অংশ এটা। এখানেই ইয়ান রাসমুসেনের সঙ্গে দেখা হলো। তিনি এই শহরের ক্লাউড বার্স্ট ম্যানেজমেন্ট পরিকল্পনার প্রধান। তিনি জানালেন ওই দিনটা ছিল প্রকৃতপক্ষে বিপদ সংকেত। রাজনীতিবিদরা তখন ঠিক করলেন এই শহর থেকে দ্রুত জল বের করা প্রয়োজন। তারা নির্দিষ্ট কোনো পরিকল্পনা খুঁজছিলেন যাতে বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজ করা যায়। পয় প্রণালী আরো চওড়া করব নাকি আরো অভিনব উপায় নেব? আমরা কি ভূপৃষ্ঠে বৃষ্টিকে আটকাবো? পাশাপাশি দেখতে হবে শহরকে পরিবেশ বান্ধব করতে, জীববৈচিত্র্য আনতে সংযোগের জায়গা বাড়াতে পারি কিনা। সেই জন্য ইয়ানের দল এই এলাকাকে ক্লাউড বার্স্ট ম্যানেজমেন্ট প্ল্যানের গ্রিন নামক অংশের অন্তর্ভুক্ত করেছেন। বন্যা নিয়ন্ত্রণে আড়াল থেকে কাজ করবে এটি। এটা একটা ছোট পুকুর, এখানে আমরা বৃষ্টির জল জমাতে পারি। জল আসতেই থাকলে রাস্তার ওপারে অন্যান্য পুকুর আছে, এগুলো সমুদ্রের সঙ্গে যুক্ত। অতিরিক্ত বৃষ্টির জল জমাতে এই সংযুক্ত পুকুরগুলো
টানেলগুলো সারা শহরে বানানো হচ্ছে, কিন্তু কেবল পুকুরই না, গ্রিন রুফের মতো অনেক প্রকল্প আছে যা আকারে ছোট, অসংযুক্ত, কিন্তু তাও জল ধরে রাখে। বিস্তৃত ক্লাইমেট ইনলেটগুলো অতটা চোখে পড়ে না। এগুলো সাধারণ নর্দমার মতো দেখতে, কিন্তু আকারে বড়। এগুলো বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। বেশি বৃষ্টি হলে শহর কিভাবে প্লাবিত হবে, ইয়ানের দলের বানানো সেই মানচিত্রের উপর ভিত্তি করে এগুলো বানানো। জল বিভাগকে দেওয়া 200 কোটি ইউরোর বেশিরভাগই খরচ হচ্ছে 20 মিটার ভূগর্ভস্থ টানেল বানাতে। এটাই প্রকল্পের মেরুদণ্ড। এরকম ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে শুধু পরিবেশ বান্ধব সমাধানই যথেষ্ট নয়। ইনি ইয়েস ক্লাউসন কাস শহরে জল বিভাগের সঙ্গে একটি বিশাল টানেলের প্রকল্পে কাজ করছেন। আপনি ভূপৃষ্ঠে যাই করুন, আপনি বড়জোর 30 থেকে 50 মিলিলিটার বৃষ্টির জল সরাতে পারবেন, কিন্তু 150 বা 200 মিলিলিটার বৃষ্টিপাত হলে জল অন্যত্র সরিয়ে নিতে বিশাল পরিকাঠামো দরকার। এই নতুন টানেলের পথগুলোর ব্যাস 3 মিটার ও শহরের মধ্যে 18 কিলোমিটার বিস্তৃত। এরা পুকুর ও ছাদের জল পোতাশ্রয়ের দিকে নিয়ে যায়, কিন্তু সারা বছর এরা আরেকটা কাজও করে। পয়ঃপ্রণালীর বদলে এখানে জল জমিয়ে রাখা যায়, ধীরে ধীরে পোতাশ্রয় ছাড়া যায়। এর ফলে জলের মান নিয়ন্ত্রণে থাকে এবং কোপেনহাগেনের মানুষজন পোতাশ্রয় ও খালি সারা বছর সাঁতার কাটতে পারেন। সুড়ঙ্গগুলো ঝড়ের সময় কাজে লাগে। ভারী বৃষ্টির ফলে রাস্তাঘাট প্লাবিত হলে আমরা এগুলো খুলে দেই এবং এগুলো পাম্পিং স্টেশন মারফত সমস্ত জল হারবারে নিয়ে যায়, ফলে রাস্তায় জল জমে না। রাস্তায় জল থাকবে, একেবারে শুকিয়ে যাবে না, কিন্তু 8 বা 1 মিটারের পরিবর্তে বড়জোর 10 বা 20 সেন্টিমিটার জল থাকবে। পুরো ব্যবস্থা কতটা জলের মোকাবিলা করতে পারে? এই প্রক্রিয়ায় কতটা জল সরানো যাবে তা শেষে থাকা পাম্প স্টেশন দ্বারা নির্ধারিত। এই পাম্প প্রতি সেকেন্ডে 20 ঘনমিটার বা 20,000 লিটার জল সরাতে পারে। যেভাবে আপনি দেখবেন, ঝড়ের সতর্কবার্তা আসার পর রাস্তায় জল জমতে শুরু করলে এটি চালু হবে এবং জল খালি করতে থাকবে। তারা কতটা স্পঞ্জের মতো কাজ করতে পারছে অনেক শহরই তা খতিয়ে দেখছে। সব শহরে এত খালি জায়গা নেই বা তারা উপকূলের কাছে অবস্থিত নয়। অনেকগুলো ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল এলাকা রয়েছে। অনেকে হিসাব করছে কিভাবে নিজেদের চাহিদা অনুযায়ী প্রকৃতির সঙ্গে মানানসই করে নেওয়া সম্ভব। যেমন বেজিংয়ে জলকষ্ট রয়েছে, তারা জল ধরে রাখায় জোর দিয়েছে। চীন পৃথিবীকে দিশা দেখাচ্ছে। চীনের 600টির মধ্যে 60টা শহরে নতুনভাবে বানানো হবে। ঝেংঝৌ শহর 5 বছরের এই প্রকল্পে প্রায় 80 কোটি ইউরো অনুমোদন করেছে। তারা গ্রিন রুফ ও রেন গার্ডেন বানিয়েছে, কিন্তু 2021 সালেও তারা বন্যার কবলে পড়েছে, কারণ কাজটা সহজ নয়। ভারতের চেন্নাই, মুম্বাই ও কোচি শহর প্রতি বছর বর্ষাকালে প্লাবিত হয়। বাকি সময়টা জলকষ্টের জন্য লড়াই করছে তারা। আমি যেখানে আছি দ্বিতীয় অংশটা, সেখানে কোপেনহাগেনে বিশাল জলস্তর রয়েছে, এখানে সর্বত্রই জল। সেজন্য আমি যে বাসে রয়েছি সেটা আসলে নৌকা। আমি শহরের কেন্দ্রে একটা পুরনো উদ্যানের দিকে যাচ্ছি যার নাম এঙ্গহাভেন পার্কেন। এটি প্রাকৃতিক ও চিরাচরিত পরিকাঠামোকে একত্র করেছে। এটা 3 স্তরে কাজ করছে। প্রথমে রয়েছে একটা গোলাপ বাগান, এর তলে আশপাশের অঞ্চলের জল জমা হয়। এই সঞ্চয় শুষ্ক মৌসুমে উদ্যানের জলের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে, যাতে তা পরিষ্কার থাকে। সঞ্চয়ের অংশ ভরে গেলে ওখানে যে মাঠ দেখছেন, আমরা সেটা ভরতে শুরু করি। এটা সবকিছুর তুলনায় নিচু স্তরে অবস্থিত, ফলে এটা সহজে জল গ্রহণ করতে পারে এবং জল উপচে পড়লে এখানে ভর্তি হয়ে যায়। তখন এটা এরকম দেখাবে। এরপরে আছে দেওয়াল। মেঘ ভাঙা বৃষ্টি হলে এখানে একটা দেওয়াল এসে জায়গাটাকে আবদ্ধ করে দেবে এবং আমার পিছনের এই জায়গাটা একটা বিরাট জলের অববাহিকা হয়ে যাবে, যেখানে জল জমা থাকতে পারে। কিছু প্রকল্প করদাতাদের পয়সায় বানানো, কিন্তু অর্থের বেশিরভাগই আসছে বাড়ি ঘর ও সংস্থার জলের বিলের উপর বসানো শুল্কের থেকে। খরচ বেড়ে গেলে আমরা জানিয়ে দেব এটা আর করব না, কিন্তু নাগরিকদের জানাতে হবে তারা যেন নিজেদের বাড়ি রক্ষা করে। এত পরিমাণ বিনিয়োগের পরেও পরিবর্তিত বৃষ্টিপাতের সঙ্গে কিছুটা মানিয়ে নেওয়া সম্ভব, পুরোটা নয়। এই টানেল কি বন্যা ও বৃষ্টির জলের ক্ষেত্রে ভয়াবহ অবস্থার মোকাবিলা করতে পারবে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতটা বিধ্বংসী ঝড়ের মোকাবিলা করবে। মনে রাখতে হবে
তার থেকেও বড় ঝড় আসতে পারে। সুতরাং এটি একটি সম্ভাবনা। জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসও রয়েছে কতদিন অন্তর এই ঝড় হবে, কিন্তু এরপরও কোনো বৃষ্টি আসবে যা আগের থেকেও বড়। সুতরাং আপনি সম্পূর্ণ সুরক্ষিত কখনোই হতে পারবেন না, কিন্তু একটি সম্ভাবনার কথা ভেবে কিছুটা সুরক্ষা দেওয়া সম্ভব। সেখানে আপনার খানিক ক্ষতি হবে, সুতরাং আপনার বিনিয়োগ ও ক্ষতির ঝুঁকি তুলনা করে দেখতে হবে। আমরা সেই আকারেরই বিনিয়োগ করছি। কোপেনহেগেন 10 বছরেরও বেশি সময় ধরে ক্লাউড বার্স্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা কার্যকর করছে। তারা তুলনা করে দেখছে এখন বিনিয়োগ করলে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া ক্ষতির পরিমাণ কমাতে পারবে কিনা। একের পর এক নতুন প্রযুক্তির গ্যাজেট ব্যবহার করাই যেন প্রযুক্তি প্রেম। আর বেশিরভাগ টেকনোলজিক্যাল গ্যাজেট বেশ সহজলভ্য, তাই না? প্রতি মাসে বাজারে কোনো নতুন মোবাইল বা নতুন কোনো প্রযুক্তি এসে হাজির। ব্যাপারটা বেশ এক্সাইটিং, তাই তো? কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। 2019 সালে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম বর্জ্য উৎপাদক ছিল। শহরগুলোতে প্রচুর মাত্রায় বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং তার মাত্র 33% পুনর্ব্যবহার করা হয়। বেশিরভাগ শহরে বর্জ্যকে পুনর্ব্যবহার করবার কোনো নির্দিষ্ট পরিকল্পনাই নেই। তাহলে এই এত ল্যাপটপ, এত মোবাইল কোথায় যাচ্ছে? তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্রশান্ত উমানাকুট্টন নামে এক ব্যক্তি ও তার দল বাতিল হয়ে যাওয়া যন্ত্রপাতিকে ঠিকমতো পুনর্নবীকরণ করছেন। সেগুলোর নিষ্পত্তিকরণের দায়িত্বও নিয়েছেন। অনেক ব্যবহারকারী তাদের পুরনো যন্ত্র, এমনকি ব্যাটারি ও সাধারণ জঞ্জালের মধ্যে ফেলে দেন। প্রশান্ত বলছেন এর পরিণতি ভয়ানক। ரிமோட்ல இருக்கக்கூடிய பேட்டரி நீங்க என்ன பொதுவான மக்கள் மைண்ட் செட் என்னன்னா குப்பையா இருச்சா சின்னதா இருக்கு বাতিল ব্যাটারি জঞ্জালে ফেলে দেন, বাট நீங்க ரெண்டு ব্যাটারি நினைச்சு உள்ள போடுறீங்க। இதே மாதிரி ஒரு 1 லட்சம் மக்கள் போட்டா কিন্তু যদি 1 লাখ লোক একই কাজ করে তাহলে 1 লাখ ব্যাটারি হয়ে দাঁড়াবে। நச்சுத்தன்மை வந்துட்டு সালিড ওয়েস্ট ডাম্প ইয়ার্ডে தான் তারা ভূমি জল উর্বর জমিকে দূষিত করবে, মাটিতে প্রবেশ করবে, ফসলেও। সেগুলো পেটে গেলে শুধু মানুষের জন্যই না, যেকোনো গবাদি পশুর জন্য ক্ষতিকারক। ইনফিল্ট্রেট ஆகும்। அதை நம்ம சாப்பிட்டோம் அப்படின்னா நம்மளுக்கு இன்ஃபில்ட்ரேட் ஆகும்। இல்ல எனி லைஃப் স্টক, ஆடு மாடு எதுவா இருந்தாலும் அவங்களுக்கு பாதிப்பாகும்। এরকম বর্জ্য ভারতের সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া বর্জ্যের মধ্যে একটি। সাম্প্রতিক গ্লোবাল ওয়েস্ট মনিটর অনুসারে 2019 সালে সারা পৃথিবীতে 5,30,00,000 টনেরও বেশি বর্জ্য ফেলা হয়েছে। এর মধ্যে ভারতের বর্জ্য 30 লক্ষ টনেরও বেশি। এই পরিমাণ আগামী দিনে বাড়বে। এর কারণ বাজারে নতুন পণ্য আসছে যাদের আয়ু কম, এমনটাই পরিবেশ কর্মীদের অভিযোগ। ஒவ்வொரு வருடமும் நம்ம உபயோகிக்கும் প্রতি বছর ইলেকট্রনিক যন্ত্রপাতির চাহিদা বাড়ছে। আগে যে যন্ত্রপাতি অন্তত পক্ষে 5 থেকে 10 বছর ব্যবহার করা যেত, কিন্তু এখন সেটা কমে হয়েছে 1 বছর। বর্জ্য এটাই মূল কারণ। ওয়েস্ট উৎপত্তি ஆவறதுக்கு মুখ্য কারণமா இருக்குது। বিপুল পরিমাণে ফেলে দেওয়া যন্ত্রপাতি নিয়ে কি করা উচিত? প্রশান্ত উমানাকুট্টনের কেন্দ্রে তার দল প্রথমে বর্জ্যকে ভাগ করেন। তার দল তথ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত যন্ত্রপাতির তত্ত্বাবধান করে। দেন அதோட ডেটা ডিস্ট্রাকশন, আইটি ইলেকট্রনিক্স নষ্ট করা হয়। ডেস্কটপ ও ল্যাপটপের মতো আইটি যন্ত্রপাতিতে তথ্য থাকে। আমাদের কাজ হলো সেগুলো নষ্ট করা, அதை வந்து ডেস্ট্রয় பண்ணுவோம்। ডেস্কটপ ও ল্যাপটপের মতো சில ப்ராடக்ட்ஸ் மட்டும் நான் சொன்ன மாதிரி ডেস্কটপ এন্ড ল্যাপটপস இத மட்டும் நாங்க রিফার্বিশমেন্ট ফোকাস பண்ணிட்டு இருக்கோம்। গত বছর এই সংস্থা 900 টন বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে। প্রশান্ত পুনর্ব্যবহৃত যন্ত্র পাইকারি ও খুচরো বিক্রেতাদের কাছে বিক্রি করেন। পুনর্ব্যবহারই পরিবেশ বান্ধব হওয়া নিশ্চিত করার একটি উপায়। গোটা যন্ত্রকেই বাজারে আনা হয় তেমন নয়, দামি কাঁচামাল বা যন্ত্রাংশও ব্যবহার করা হয়। গোল্ড, সিলভার, প্লাটিনাম, প্যালেডিয়াম இந்த மாதிரி ரேர் earth எல்லாம் இருக்கு। প্লাটিনাম, প্যালেডিয়ামের মতো দামি ধাতু இதுக்கு மேல தோன்றதுக்கு பூமியில இடம் இல்ல, டிமாண்ட் வந்து அதிகமாயிட்டே இருக்கு। சோ அத வந்து மீட் பண்ணனும்னா ஆல்ரெடி மார்க்கெட்ல பிளேஸ் ஆயிருக்கக்கூடிய ப்ராடக்ட்ல இருந்து தான் இந்த விஷயங்களை எடுத்து மறுபடியும் மார்க்கெட்டுக்குள்ள கொண்டு வர முடியும்। இதுல நச்சுத்தன்மை அதிகரிக்கக்கூடிய பொருள், ফ্লোরোসেন্ট লাইট এবং সিএফএল লাইটের মতো ক্ষতিকর বর্জ্য পাই। এগুলো আলাদা করে সব রকম বর্জ্য নিষ্পত্তি அதெல்லாம் பாத்தீங்கன்னா அதை சேஃபா ডিসপোজ பண்றதுக்கு எங்களோட সেপারেট ஒரு ப்ரொসিজার இருக்கு। নির্মাতাদের জন্য ভারত নিয়মকানুন কড়া করছে। এখন যন্ত্রপাতির আয়ু বেশি হওয়া দরকার। প্রশান্তর মতো বিশেষ সংস্থাগুলো আজকের ইলেকট্রনিক বর্জ্যের পাহাড় কমিয়ে আনতে অপরিহার্য। প্যারিস চুক্তির প্রধান উদ্দেশ্যই ছিল পৃথিবীর তাপমাত্রা কমানো। চুক্তির 8 বছর পর প্যারিস সহ বিশ্বের অনেক শহরেই কিছু পরিবর্তন ঘটেছে।
প্যারিসের মতন কংক্রিটে ঘেরা শহর ছাড়াও বিশ্বের আরও অনেক শহরে মারাত্মক বেশি তাপমাত্রা, এমনকি তাপপ্রবাহও দেখা গিয়েছে। এই তাপপ্রবাহ কমানো বা তাপমাত্রা কমানো, বায়ু দূষণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর জন্য কি প্রচেষ্টা চলছে তা দেখতেই আমাদের প্রতিবেদক গিয়েছিলেন প্যারিসে। প্যারিসের বৃহত্তম এই ছাদ খামারে চলতি বছরে বিনের ফলন নিয়ে সন্তুষ্ট ভালন্তা আলে। Des haricots. বিনস অনেক ফলেছে। Là j'en ai plein là. Ouf, oui j'ai une bonne, j'ai un bon foyer là. এখানে যারা আসেন বেশিরভাগই অবাক হন, তারা বিশ্বাসই করতে পারেন না প্যারিসের প্রাণকেন্দ্র এটা। Et ça c'est assez drôle parce que bon on est vraiment en plein cœur de Paris. প্যারিসে পরিবর্তন হচ্ছে, অনেকেই রাস্তার যানজট ও বায়ু দূষণে বিরক্ত। এই কারণে এখানকার গ্রীষ্মকাল অসহনীয়। ফরাসি রাজধানী 2050 সালের মধ্যে নির্গমনহীন হতে চাইছে, তাই সরকারি নির্মাণগুলোতে গাছ লাগানো হচ্ছে এবং ভার্টিক্যাল ফরেস্ট গড়ে উঠছে। ছাদে বিশাল সবজি ক্ষেত গড়ে উঠছে। আইফেল টাওয়ারের অদূরেই ভালন্তা আলের ছাদখামারটি ইউরোপের বৃহত্তম। এর আকার 1.5 হেক্টর, প্রায় 2টো ফুটবল মাঠের সমান। 250 গ্রাম। ঢাকনাটা ঠিক করে লাগাও। ফল ও সবজি 2 কিলোমিটার দূরের একটি সুপারমার্কেটে নিয়ে যাওয়া হবে। দূরত্ব কম হওয়ার অর্থ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন, পরিবেশ বান্ধব। কিন্তু ফলনের মান কেমন? আমি সংশয়ী। সবকিছু কাছাকাছি হলে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কম, কিন্তু পরিবেশ দূষণের মাত্রাও অনেক বেশি। শহরের ফলন নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। আমি গ্রাম থেকে আসা ফল ও সবজি পছন্দ করি, কারণ প্যারিস খুবই দূষিত। ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল রিসার্চের আশা কিছু সংশয় দূর করা যাবে। এই ছাদে ফলের গাছের জন্য বাক্স রাখা আছে। তাছাড়া এখানে কোন ফলন স্বাভাবিকভাবে হবে তা দেখার জন্য খানিকটা পতিত জমি আছে। ক্রিস্তিন উব্রে এবং এই সংস্থা নাগরিক কৃষিকাজের প্রচারের উপায় খুঁজছেন। তিনি মনে করেন প্যারিসের ছাদে ফলানো ফসল ক্ষতিকর নয়। বার্লিন বিশ্ববিদ্যালয়ের কিছু জার্মান সহকর্মী প্রায় 10 বছর আগে আবিষ্কার করেছেন 3 তলার উপরে উঠে গেলে যানজটের দূষণের আওতার বাইরে যাওয়া যায়। তার মতে এইসব ক্ষেত খামারের শিক্ষামূলক ভূমিকাও আছে। 3 থেকে 4 প্রজন্মের শহুরে সমাজের গ্রামীণ কৃষির সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ নেই, সেই নিয়ে কোনো শিক্ষাও নেই। আমাদের সন্তান বা নাতি নাতনিরা জানেও না টমেটো বা স্যালাড পাতাগুলো কিভাবে ফলানো যেতে পারে। এই কারণে ফ্রং ওথিয়ের প্যারিসের শহরতলির কংক্রিটের জঙ্গলে একটি সবজির খামারকে বাঁচিয়ে তুলছেন। কেমন আছো তোমরা? কাজে লেগে পড়ো। এরা একটু লাজুক। তিনি বায়ু দূষণের তুলনায় দূষিত মাটি নিয়ে বেশি চিন্তিত, ভারী ধাতুর বিষয়ে চিন্তিত। তিনি এর প্রতিকার খুঁজে পেয়েছেন। মাটি বিয়োজিত হলে সীসা ধীরে ধীরে তলিয়ে যায়, যদি আমি আবদ্ধকরণে সক্ষম কোনো গাছকে ব্যবহার না করি। আমি যদি সীসাকে আবদ্ধ করে এমন গাছ যেমন পালং, লেটুস, গাজর বা বিট চাষ না করি, এই ধাতু সেফ তলিয়ে যাবে। তিনি খাওয়ার উপযুক্ত ফুল চাষ করছেন। বলছেন পরীক্ষায় দেখা গেছে এদের মধ্যে সীসার চিহ্ন নেই এবং রাঁধুনিরা এসব পছন্দ করে। অল্প একটু দানা নিয়ে দেখুন, এটি খেতে পেঁয়াজের মতো, এটি অসামান্য। অনেক নাগরিক কৃষক মেনে নিয়েছেন শিল্পোন্নত শহরের সমস্যা সমাধানের উপায় রয়েছে। সরকার সমস্ত ফ্রান্সের দূরদর্শী প্রকল্পগুলি ও খামারগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে। ইতিমধ্যেই 300টি প্রকল্প রয়েছে। কেবল প্যারিসেই নয়, ফ্রান্স ও ইউরোপের সমস্ত বড় শহরেই এটি হচ্ছে। আরও বেশি ছাদ তৈরি করা হচ্ছে। অনেক স্থপতি ইতিমধ্যেই ভাবছেন কিভাবে ছাদ ব্যবহার করে চাষের কাজ করবেন ও গ্রিন রুফ বানাবেন।
ভ্যালেন্তা আলে এবং তার সহকর্মীরা প্যারিসে তাদের কাজের পরিধি বাড়িয়ে দ্বিগুণ করতে চান। আমরা ভেবেছিলাম আমাদের উন্নয়নশীল শহরগুলোতে পরিবর্তন হচ্ছে ভালোর জন্যে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই শহরগুলো তাপপ্রবাহ এবং দূষণের জগা খিচুড়ি হয়ে রয়েছে। তবে এখন আমরা কিছু বদল শুরু করেছি এবং তা ভবিষ্যতে ভালোর জন্য হবে বলেই মনে হচ্ছে। আপনাদের শহরেও যদি কোনো ইতিবাচক পরিবর্তন আপনাদের চোখে পড়ে থাকে তাহলে তা আমাদেরকে ইমেলে বা সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।